রাতে আড্ডা শেষে মাতাল অবস্থায় বাড়ির দিকে রওনা দিলাম। দরজার কাছে গিয়ে বন্ধ দেখেই প্রচন্ড রাগ হতে লাগলো। নিজের রাগ সংযত রাখতে না পেরে বললাম, কে দরজা বন্ধ করে রেখেছে? দরজা খুল বলছি, নয়তো এখনই ভেঙে ফেলবো। অদিতি দরজার ওপাশ থেকে এসব কথা শুনে তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। আমাকে মাতাল অবস্থায় দেখে তার চোখ যেন কপালে উঠে যায়। অদিতি বিশ্বাস করতে পারছে না তার স্বামী নেশা করে, কিন্তু আজকে এই অবস্থায় দেখে অদিতি বিশ্বাস করতে বাধ্য হলো। নিজেকে সংযত রাখতে না পেরে অদিতি কান্না করে বলল, তোমাকে নেশা থেকে দূরে থাকতে বলেছিলাম, আর এখন তুমি নেশাই করে আসছো। আমি বললাম, আমাকে না বলার অধিকার তোকে কে দিয়েছে? আমি যা খুশি তাই করব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। আমি আমার মতোই থাকবো, সর সামনে থেকে। এ বলে রুমে প্রবেশ করতেই নিজের কন্ট্রোল হারিয়ে ফ্লোরে ঠাস করে পড়ে গেলাম। অদিতি এই অবস্থা দেখে দ্রুত হাত বাড়িয়ে সামলে নিতে যাবে, এর মধ্যে বললাম, খবরদার আমাকে ভুলেও স্পর্শ করবি না। ওহ, তুই তো আবার চরিত্রহীনদের সহ্য করতে পারিস না, তাহলে এখন আমাকে স্পর্শ করতে আসছিস কেন? সরে যা, নিজেকে আমি যথেষ্ট সামলে নিতে পারবো, কারো সাহায্য লাগবে না আমার। এই বলে বিছানায় পড়া মাত্রই ঘুমের দেশে তলিয়ে গেলাম। অদিতি তার স্বামীর এসব কথা শুনে ছলছল চোখে তাকিয়ে শুধু ভাবছে, কয়েক মাসে এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? যে কিনা আমার ভয়ে সিগারেটটা পর্যন্ত খেতে পারতো না, আজ সে কিনা মদ খেয়ে এসে এসব আচরণ করছে। এসব ভাবছে আর চোখের জল ফেলছে। এখন হয়তো তার সবকিছুই কন্ট্রোলের বাহিরে চলে গেছে। অদিতি তার চোখের জল মুছে তার স্বামীর পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। ওইদিকে তার স্বামী শুয়ে পড়া মাত্রই ঘুমের রাজ্যে হারিয়ে গেছে, কিন্তু অদিতি কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারছে না। সে ভাবছে, অবহেলা মানুষকে এতটা বদলে ফেলে, এর জন্য হয়তো আমি নিজেই দায়ী। এসব দোষারোপ করছে আর চোখের জল মুছছে। তারপর অদিতিও ঘুমিয়ে পড়লো। মাঝরাতে কোনো একটা শব্দ শুনে অদিতির আচমকাই ঘুম ভেঙে গেল এবং লক্ষ্য করলো ব্যালকনিতে দাঁড়িয়ে রনি কিছু একটা খাচ্ছে। তার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। অদিতি অধীর আগ্রহ নিয়ে ব্যালকনিতে গিয়ে মদের বোতল দেখা মাত্রই যেন বাকরুদ্ধ হয়ে গেল। অদিতি বলল, শেষমেশ মধ্যরাতেও খেতে শুরু করেছো? আমি বললাম, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার যা খুশি তাই করব। তাছাড়া এটা আমার রোজকার অভ্যাস, একদিন বা 2 দিনের নয়। এই বলে ড্রিঙ্কস করতে লাগলাম। অদিতি বলল, এটা তোমার একান্ত ব্যাপার হতে পারে না, তোমার জীবনের সঙ্গে আমার জীবনও জড়িয়ে আছে, সুতরাং আমি তোমাকে এসব ছাইপাস খেতে দিব না। অদিতি এই বলে বোতলটা ফেলে দিতে যাবে, তখনই নিজের রাগ সংযত রাখতে না পেরে অদিতির গালে ঠাস করে থাপ্পড় মেরে দিলাম। আমি বললাম, নিষেধ করেছিলাম তোকে, তারপরও কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছিস? এই বলে মদের বোতলটা হাতে নিয়ে রুম ত্যাগ করলাম। কিছুক্ষণ পর রুমে এসে লক্ষ্য করলাম অদিতি হাঁটু মুড়ে কান্না করছে। থাপ্পড়ের 5 আঙ্গুলের দাগ স্পষ্ট তার গালে ফুটে উঠেছে। বিষয়টা কেন জানি খারাপই লাগতে শুরু করলো। যাই হোক, অদিতিকেও বুঝতে হবে আপনজনের অবহেলাগুলো কত কষ্টকর। এখন হয়তো আমার করুণ অবস্থা দেখে অদিতি নিজেই নিজেকে দোষারোপ করছে। তাছাড়া আমি কেন এসব ভাবছি? ও যা খুশি তাই ভাবুক, তাতে আমার কি? আমার জগৎ জুড়ে শুধু নেশার প্রয়োজন। এসব আনমনে ভেবে কম্বল আর বালিশ হাতে নিব। আচমকাই অদিতি আমার হাত ধরে বলল, এখন কি আমাকে ফেলে অন্য রুমে থাকতে যাচ্ছ? অদিতির কথা শুনে অবাক চোখে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম। কিছুক্ষণ আগে যাকে থাপ্পড় মারলাম সে আমার প্রতি রাগ না করে উল্টো আমাকে আটকাতে চেষ্টা করছে। অন্যদিকে মুখ ফিরিয়ে বললাম, হ্যাঁ তাই যাচ্ছি। অদিতি কান্না করে বলল, না গেলে হয় না? আমি রেগে বললাম, আগের কথা তুমি ভুলতে পারো, আমি ভুলিনি। চরিত্রহীন নরপশু শরীর খেকো, নিজের ভাবির শরীরের দিকে লোভ করি। এসব বলেই তো সেদিন আমার রুম থেকে অন্য রুমে থাকতে গিয়েছিলে, মনে আছে? অদিতি কান্না করে বলল, প্লিজ চুপ করো, অতীতের জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আমি বললাম, এখন এসব শুনতে খুব খারাপ লাগছে তাই না? যখন তুমি আমাকে বলেছো তখন আমার কাছেও খারাপ লেগেছে। তুমি কি একবারও আমার অনুভূতিটা বুঝতে চেষ্টা করেছো? তা তো করনি, করেছো শুধু অবহেলা আর আঘাতযুক্ত কথা, যা শুনলে মনে হতো নিজেকে শেষ করে ফেলি। কিন্তু একটা কথা ভেবেই সুইসাইড করিনি, সেটা হলো আমি কোনো অন্যায় করিনি। তাহলে কেন নিজেকে শেষ করে ফেলবো? সত্যটা একদিন জানাজানি হয়েই যাবে। ভাগ্যের কি পরিহাস দেখো, সত্যটা তুমি জানতে পেরেছো, কিন্তু সেটা অনেক দেরিতে। এই বলে কম্বল আর বালিশ নিয়ে অন্য রুমে যাব। তখন একইভাবে আবারও অদিতি আমার পথ আটকিয়ে বলল, আমার ভুল আমি বুঝতে পারছি, তোমার যা ইচ্ছা আমাকে শাস্তি দাও, তা আমি মাথা পেতে নিব, তবুও আমাকে রেখে অন্য রুমে থেকো না প্লিজ। আমি বললাম, তুমি যতই বলো না কেন তোমার সংস্পর্শে আমি থাকবই না। এই বলে অদিতির হাত ঝাটকা মেরে ছাড়িয়ে নিয়ে পাশের রুমে চলে গেলাম। এইভাবে অদিতির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেই। অদিতি বারবার ক্ষমা চেয়ে আমার সংস্পর্শে আসতে চাইলেও সে সুযোগ তাকে দেয়নি এবং তার হাতের বানানো খাবারগুলো পর্যন্ত কখনো ছুঁয়ে দেখিনি। বাইরে থেকে সবসময় খেয়ে আসতাম। বিকালে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেই মাথার কারণে বাড়িতে চলে আসলাম। বাড়িতে পা রাখতেই আত্মীয় স্বজনের আনাগোনা দেখতে পেলাম। ভাইয়া ও মিষ্টি নিয়ে সবাইকে খাওয়াচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে আমি আমার রুমের দরজা ঠেলে প্রবেশ করতে লক্ষ্য করলাম অদিতি বিছানায় শুয়ে বালিশের মাঝে চোখের জল ফেলছে। কেন ফেলছে সেটা আমার ভালো করেই জানা। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে অদিতি আমার সামনে দাঁড়িয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুমি কি চাও না আমাদের মাঝে ছোট অতিথি আসুক? আমি বললাম, আমার নরক জীবনে নতুন অতিথি এনে তার জীবন আমি নষ্ট করতে পারবো না, সুতরাং তোমার মাথা থেকে এসব চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দাও। অদিতি কান্না করে বলল, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। অদিতির কথার ভ্রুক্ষেপ না দিয়ে রুম থেকে বের হতে যাব, এমন সময় মা আমার রুমে মিষ্টি নিয়ে এসে প্রথমে আমার উদ্দেশ্য করে বলল, বাবা মিষ্টি মুখ কর।
আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমি বললাম থামো, কিসের জন্য আমাকে মিষ্টি খাওয়াচ্ছ? মা অনেকটা আনন্দিত হয়ে বলল, তুই কাকাই হতে যাচ্ছিস, এর জন্যই এই মিষ্টি নে বাবা, হা কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মিষ্টিটা দূরে সরিয়ে দিয়ে বললাম, রাখো এসব মিষ্টি টিষ্টি। এটা বলতেই মা মন খারাপ করে বলল, বাবা তুই খুশি হসনি? আমি বললাম, খুশি হব না কেন, আমি কাকাই হচ্ছি, এর চেয়ে খুশির খবর কি বা হতে পারে? মা বলল, তাহলে মিষ্টিটা মুখে না নিয়ে সরিয়ে ফেললি কেন? আমি বললাম, আমি এমনিতেই খুশি হয়েছি, মিষ্টি খেয়ে খুশি উদযাপন করার কোনো দরকার নেই। এই বলে বাহিরে চলে আসলাম।